আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? জি মিস, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাসে আমরা কতটুকু পড়েছি বলো, মনে আছে? এখন কিন্তু রুটিন অনুযায়ী আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের ক্লাস। মিস একটা কোশ্চেন ছিল। বলো। মিস একটা নতুন রুটিন দেখলাম, প্রত্যেকদিন 4টা করে ক্লাস হবে, এটা কি আজকে থেকে? না না না, ওখানে লেখা ছিল তো 12 তারিখ থেকে শুরু, ওটা চালু হবে। ওকে ম্যাম। দ্যাট মিন্স আগামী শনিবার থেকে। ওকে মিস। আচ্ছা, গত ক্লাসে আমরা কতটুকু পড়েছি কে বলতে পারবে? ভোক্তা বাজার ও শিল্প ব্যবসায় বাজারের মধ্যে পার্থক্য। হ্যাঁ, গত ক্লাসে আমরা শিল্প বাজারের বৈশিষ্ট্য, ভোক্তা বাজার আর শিল্প বাজারের মধ্যে পার্থক্য এতটুকু কমপ্লিট করেছি। আজকে আমরা পড়ব বাজার বিভক্তিকরণের ধারণা। সবাই কি পেয়েছো বইতে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাসনিম রহমান মিম, এখানে রোল লেখা 41, এটা কি আমাদের মেয়ে? মেয়েরা তোমরা কি চিনতে পারছো এই মেয়েটাকে? নো মিস, পাশে আবার সি লেখা। হ্যাঁ, বুঝতে পারছি। তাসনিম রহমান মিম পাচ্ছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার রোল কত? ম্যাম 41। সম্পূর্ণ রোল বলো। 41 এরকম কোনো রোল আমাদের কলেজে নেই। সম্পূর্ণ রোলটা বলো তোমার। তুমি কোন কলেজে পড়ো? তাসনিম রহমান। সরি, আমি ভুলে অন্য ক্লাসে জয়েন হয়ে গেছি। হ্যাঁ, 41 এরকম কোন, তুমি কোন ক্লাসে সেটা বলো। আমি ক্লাস 9-এ। বোকা, এটা একাদশের ক্লাস হচ্ছে। আই এম সরি। আচ্ছা, জান্নাতুল, লাইবা, এরা আমাদের মেয়ে। আচ্ছা, আজকে আমরা শুরু করব 4.9 বাজার বিভক্তিকরণের ধারণা। সবাই পেয়েছো বইতে? জি ম্যাম। একটা লাইন আমি আন্ডারলাইন করে রেখেছি, খেয়াল করো, সেকেন্ড লাইনটা। মোট বাজারকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় অর্থাৎ কিছু উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। মোট বাজারকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। একটা উদাহরণ আছে, উদাহরণটা পড়লে আরো ক্লিয়ার হবে। যেমন, পুরুষ বা মহিলা ক্রেতাদের ভিন্ন ভিন্ন বাজার বিভাগে অন্তর্ভুক্ত করা। বাজার বিভক্তিকরণে মূলত সমজাতীয় বৈশিষ্ট্যের আলোকে ক্রেতাদের বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আর্থিক অসামর্থ্য ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে অনেক কোম্পানির পক্ষে বাজারের সমগ্র অংশে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না। আবার কোম্পানিগুলোর কার্যক্রম সব ধরনের ক্রেতাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। এজন্য সমগ্র বাজারকে ছোট ছোট বাজারে ভাগ করে সুষ্ঠুভাবে পণ্য বা সেবা সমূহকে বিপণন করা হয়।
বাজার বিভক্তিকরণ সম্পর্কে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন, বাজার বিভক্তিকরণ হচ্ছে প্রয়োজন, বৈশিষ্ট্য বা আচরণের ভিত্তিতে একটি বাজারকে কতিপয় স্বতন্ত্র ক্রেতা দলে বিভক্ত করা, যাদের পৃথক পণ্য বা বিপণন মিশ্রণ প্রয়োজন হতে পারে। বাজার বিভক্তিকরণ সম্পর্কে আমরা দুটো সংজ্ঞা পেলাম। এই দুটো সংজ্ঞার মধ্যে যার কাছে যেটা সহজ মনে হয় শিখে ফেলবে, ঠিক আছে? বাজার বিভক্তিকরণ কি? যে মোট বাজারকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। যেমন কিছু কিছু পণ্য আছে সেটা শুধুমাত্র পুরুষ ক্রেতাদের জন্যই কোম্পানি তৈরি করে, তাহলে সেই পণ্যের বাজার হবে পুরুষদের জন্য, ঠিক আছে? আবার কিছু কিছু পণ্য আছে শুধু মহিলারাই ব্যবহার করে, তাহলে সেই পণ্যের বাজার হবে শুধুমাত্র মহিলাদের। এই কারণে বলা হচ্ছে যে মোট বাজারকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কিছু উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। এখন বলেছে যে উপরোক্ত আলোচনা থেকে বাজার বিভক্তিকরণ সম্পর্কে যে ধারণাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে সমগ্র বাজারকে কতিপয় ছোট ছোট ভাগে বিভক্ত করা, সমজাতীয় বৈশিষ্ট্য তথা ক্রেতাদের পছন্দ, রুচি, ক্রয় অভ্যাস অনুযায়ী বিভক্ত করা, বিভক্তির ক্ষেত্রে কোম্পানির সামর্থ্য বিবেচনা করা, অর্থাৎ কোম্পানির আর্থিক সামর্থ্য আছে কিনা বাজার বিভক্ত করার সময় সেটা বিবেচনা করা, প্রত্যেক বিভাগের জন্য আলাদা বিপণন কৌশল গ্রহণ করা। পরিশেষে বলা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে সমগ্র বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী কতিপয় উপ বা ছোট ছোট বাজারে বিভক্ত করা হয়, তাকে বাজার বিভক্তিকরণ বলে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নে চলে যাও। জ্ঞানমূলক প্রশ্ন পেয়েছো? মেয়েরা রেসপন্স করো। এই অধ্যায়ের শেষে জ্ঞানমূলক কোশ্চেনে চলে যাও। জি ম্যাম। আমার বইতে 9 নাম্বার কোশ্চেন, বাজার বিভক্তিকরণ কি? তোমাদের বইতে হয়তো সংখ্যাটা চেঞ্জ হতে পারে। নো ম্যাম 9 নাম্বারই। 9 নাম্বারই, আচ্ছা এটা দাগিয়ে রাখো। জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে বাজার বিভক্তিকরণ কি বা বাজার বিভক্তিকরণ কাকে বলে। আনসারটা পড়ে দেখো, আমরা এতক্ষণ যা পড়েছি তাই কিন্তু লেখা আছে। মোট বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে, উপবাজার মানে হচ্ছে ছোট ছোট বাজারে পরিণত করাকে বাজার বিভক্তিকরণ বলে। ঠিক আছে? এরপরে একটু অনুধাবনের প্রশ্নে চলে যাও। অনুধাবনের প্রশ্ন আমার বইতে 6 নাম্বার দেখাচ্ছে, বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়? পেয়েছো? জি ম্যাম। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দাগ দিয়ে রাখো, বাজার বিভক্তকরণ বলতে কি বোঝায়? শর্ট সিলেবাস অনুযায়ী এরপরে তোমাদের আছে বাজার বিভক্তিকরণের ভিত্তি 4.11। বাজার বিভক্তিকরণের ভিত্তি
বাজার বিভক্তিকরণের ভিত্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, আরেকটি হচ্ছে শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি। 4.1 খুব সংক্ষেপে লেখা আছে, এই কারণে আমরা 4.12 চলে যাব। ঠিক আছে, ওখানে ডিটেলস আমরা পাবো। যে দেখো 4.11 বলা আছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি হচ্ছে 4টি: ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, আর এটি হচ্ছে আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। এটার ডিটেলস আমরা পাবো হচ্ছে 4.12-এ। খেয়াল করো, ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি। ভোক্তা বাজার কাকে বলে এর আগে আমরা পড়েছি, যে নির্দিষ্ট কোনো পণ্য বা সেবার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তা বাজার বলে। ঠিক আছে, ভোক্তা বাজার বিভক্তিকরণের প্রধান চলক বা ভিত্তি বা উপাদানগুলো হচ্ছে ভৌগোলিক, জনমিতিক, মনস্তাত্ত্বিক এবং আচরণগত। চিত্র দেওয়া আছে দেখো, ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি হচ্ছে 4টি: ভৌগোলিক, জনসংখ্যা ভিত্তিক, মনস্তাত্ত্বিক এবং আচরণ ভিত্তিক। তাহলে ভৌগোলিক বিভক্তিকরণ, ভোক্তা বাজার বিভক্তিকরণের প্রথম ভিত্তি হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ। ইংরেজিতে বলা হয় জিওগ্রাফিক সেগমেন্টেশন। সেগমেন্টেশনের বাংলা হচ্ছে বিভক্তিকরণ। ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন অঞ্চল, আয়তন, ভূখণ্ড, প্রাকৃতিক সম্পদ, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য ইত্যাদির ভিত্তিতে সমগ্র বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করাকে ভৌগোলিক বিভক্তিকরণ বলে। খেয়াল করো, আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি, দাগ দিয়ে রাখো। যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় যে ভৌগোলিক বিভক্তিকরণ কাকে বলে বা ভৌগোলিক বিভক্তিকরণ কি, তখন এই লাইনটি ব্যবহার করে আনসার লিখতে পারবে। ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন অঞ্চল, আয়তন, ভূখণ্ড, প্রাকৃতিক সম্পদ, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য ইত্যাদির ভিত্তিতে সমগ্র বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করাকে ভৌগোলিক বিভক্তিকরণ বলে। ঠিক আছে, আজকাল অনেক কোম্পানি তাদের পণ্য বিজ্ঞাপন, প্রমোশন কার্যক্রম ও বিক্রয় প্রচেষ্টাকে অঞ্চল, শহর এবং পাড়ার সাথে সামঞ্জস্য রেখে বা মিল রেখে পরিচালনা করে। ভোক্তা বাজার বিভক্তিকরণে বিপণনকারীকে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করে কৌশল নির্ধারণ করতে হয়। অর্থাৎ ভোক্তা বাজারকে যখন ভৌগোলিক বিভক্তিকরণ করবে, তখন এই নিচের বিষয়গুলোকে বিবেচনা করে কৌশল নির্ধারণ করতে হয়। ঠিক আছে, সহজ কথায় আমরা বলতে পারি যে ভৌগোলিক বিভক্তিকরণের সময় যে বিষয়গুলো বিবেচনা করতে হয় একজন বিপণনকারীকে, সেগুলো হচ্ছে বিশ্ব অঞ্চল বা দেশ, দেশীয় অঞ্চল, শহর বা নগরের আয়তন, ঘনত্ব, আরেকটি হচ্ছে জলবায়ু। বিশ্ব অঞ্চল বা দেশটা কি? বিশ্ব অঞ্চল বা বিভিন্ন দেশের ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়। জাতিগত পার্থক্যের কারণে ভোক্তাদের চাহিদা, রুচি, খাদ্যাভ্যাস, ক্রয় আচরণ ইত্যাদি ভিন্ন হয়। যেমন উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, মধ্যপ্রাচ্য প্রভৃতি অঞ্চল এবং চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি দেশগুলোর মধ্যে ভৌগোলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পার্থক্য থাকায় অধিবাসীদের জীবনযাপন প্রণালী আলাদা। তাই এই বিষয়গুলো বিবেচনা করে বাজার বিভক্তকরণ করা হয়। আরেকটি বলেছে দেশীয় অঞ্চল। প্রথমটি ছিল বিশ্ব অঞ্চল বা বিশ্বের বিভিন্ন দেশ, এর পরেরটি বলেছে দেশীয় অঞ্চল, অর্থাৎ একই দেশের মধ্যে যে অঞ্চলগুলোকে বিবেচনা করে বিপণন কার্যক্রম পরিচালনা করা হয়। দেশীয় অঞ্চলের ভিত্তিতেও বাজারকে ভাগ করা যায়। যেমন আচ্ছা, এখানে দেশীয় অঞ্চল বলতে অন্যটা বুঝিয়েছে, কান্ট্রি রিজিয়ন।
দেশীয় অঞ্চলের ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়, যেমন মহাসাগরীয় অঞ্চল, পার্বত্য অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ইত্যাদি। এই সকল অঞ্চলে মানুষের আচার ব্যবহার, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা ভিন্ন হয় এবং সেই অনুযায়ী বাজারকে বিভক্ত করা হয়। শহর বা নগরের আয়তন, শহর বা নগরের জনসংখ্যার পরিমাণের ভিত্তিতে বাজারকে বিভক্ত করা যায়, যেমন শহর বা নগরের জনসংখ্যা 20,000-এর কম, 20,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 2.5 লাখ বা তার চেয়ে বেশি ইত্যাদির আলোকে বাজার বিভক্তকরণ করা হয় এবং সেই অনুযায়ী বিপণন কার্যক্রম গ্রহণ করা হয়। এরপরটি বলেছে ঘনত্ব, ডেনসিটি। কোনো নির্দিষ্ট অঞ্চলের সম্ভাব্য ক্রেতাদের অবস্থানগত ঘনত্বের পার্থক্যের কারণে চাহিদায় পার্থক্য দেখা দিতে পারে। যেমন নির্দিষ্ট দুটি অঞ্চলের কোনো একটি অঞ্চলে স্কুল বা কলেজের সংখ্যা বেশি থাকলে কাগজ কলম খাতা ইত্যাদির চাহিদা অন্য অঞ্চলের থেকে বেশি হবে। অর্থাৎ এখানে বলেছে যে কোনো একটি এলাকায় স্কুল কলেজের সংখ্যা বেশি আর অন্য একটি এলাকায় স্কুল কলেজের সংখ্যা কম, তাহলে যেই এলাকায় স্কুল কলেজের সংখ্যা বেশি সেই এলাকায় খাতা কলম কাগজ এগুলোর চাহিদা বেশি থাকবে। এরপরটি বলেছে জলবায়ু, আবহাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলের ভোক্তাদের জীবনযাত্রা এবং ভোগ আচরণ বিভিন্ন রকম হয়। উষ্ণমণ্ডলীয় এবং শীত প্রধান অঞ্চলের ক্রেতাদের ভিন্ন ধরনের পণ্যের প্রয়োজন হয়, যেমন মেরু অঞ্চলের এস্কিমোদের পশমি কাপড় এবং উষ্ণ খাবারের প্রয়োজন হয়, আবার উষ্ণমণ্ডলীয় ভোক্তারা সাধারণত সুতির ঢিলেঢালা পোশাক পরে এবং ঠান্ডা জাতীয় খাবার খায়। ঠিক আছে, অর্থাৎ জলবায়ুর পার্থক্যের কারণেও পণ্যের চাহিদা এবং বিপণন কার্যক্রমে পার্থক্য দেখা যায়। এই ছিল হচ্ছে আমাদের ভৌগোলিক বিভক্তিকরণ। ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন অঞ্চল, আয়তন, ভূখণ্ড, প্রাকৃতিক সম্পদ, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি পার্থক্যের ভিত্তিতে সমগ্র বাজারকে যখন বিভিন্ন ভাগে ভাগ করা হয় তখন সেটাকে বলা হয় ভৌগোলিক বিভক্তিকরণ। ঠিক আছে, ভৌগোলিক বিভক্তিকরণের সময় বিবেচনা করা হয় বিশ্ব অঞ্চল বা দেশ, দেশীয় অঞ্চল, শহর বা নগরের আয়তন, ঘনত্ব আর জলবায়ু। এটা কি ক্লিয়ার হয়েছে ভৌগোলিক বিভক্তিকরণ? মেয়েরা শুনতে পাচ্ছ আমাকে? রেসপন্স করো। ভৌগোলিক বিভক্তিকরণ ক্লিয়ার হয়েছে? ফারজানা, জেফরিন, জান্নাতুল আক্তার শুনতে পাচ্ছ সবাই আমাকে? লাইবা, লিজা, নওশিন, সুমাইয়া, তাসফিয়া, জান্নাত, রাইসা জি ম্যাম। রেসপন্স করছো না তো? ভৌগোলিক বিভক্তিকরণ ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, অনুধাবনের কোশ্চেনে যাও। এই ভৌগোলিক বিভক্তিকরণ থেকে একটি প্রশ্ন পাবে। অনুধাবনের প্রশ্ন গিয়েছো? আমার বইতে 9 নম্বর কোশ্চেন দেখো, ভৌগোলিক বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়? পেয়েছো? নো ম্যাম। পাওনি এখনো? আমার জি বই ম্যাম পেয়েছি। কত নাম্বার? 17। ভৌগোলিক বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়? ঠিক আছে, অনুধাবনের প্রশ্ন হিসেবে আসতে পারে, আবার প্রয়োগের কোশ্চেন হিসেবেও আসতে পারে। এটা পড়বা, ঠিক আছে?
আচ্ছা, ভোক্তা বাজারের প্রথমটি গেল আমাদের ভৌগোলিক বিভক্তিকরণ। এরপরে ভোক্তা বাজারকে আর যেই ভিত্তিতে বিভক্ত করা হয় সেটা হচ্ছে জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ। জনসংখ্যা বা জনমিতিক বিভক্তিকরণ, ইংরেজিতে বলা হয় ডেমোগ্রাফিক সেগমেন্টেশন। জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্নভাবে ভাগ করা হলে তাকে জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ বলা হয়। লাইনটা ব্র্যাকেটের ভিতরে রাখো। অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেন হয় যে জনমিতিক বিভক্তিকরণ কাকে বলে বা জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ কাকে বলে। খুবই সহজ কিন্তু আনসারটা দেখো, জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্নভাবে ভাগ করা হলে তাকে জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ বলা হয়। এরূপ বিভক্তিকরণে যে বিষয়গুলো বিবেচনা করা হয় সেগুলো হচ্ছে বয়স ও জীবনচক্র স্তর। বয়স ও জীবনচক্র স্তর। বয়স পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের চাহিদা, রুচিবোধ ও ক্রয় আচরণে পার্থক্য দেখা দেয়। তাই বাজারকে বিভিন্ন বয়স ও জীবনচক্রের স্তরের ভিত্তিতে ভাগ করা যায়। যেমন 6 বছরের নিচে 6 থেকে 12, 12 থেকে 19, 20 থেকে 34, 35 থেকে 49, 50 থেকে 64 বছর এবং 65 বছরের ঊর্ধ্বে। স্কয়ার টয়লেট্রিজ কোম্পানি অর্থাৎ স্কয়ার কোম্পানি শিশু এবং বড়দের জন্য ভিন্ন ভিন্ন শ্যাম্পু ও টুথপেস্ট বাজারজাত করে, অর্থাৎ তারা বয়স ও জীবনচক্রের স্তরের ভিত্তিতে পণ্য বিপণন করে। ঠিক আছে? এরপর দেখো লিঙ্গ, জেন্ডার অর্থাৎ পুরুষ নাকি নারী সেটাকে বলা হচ্ছে লিঙ্গ। জন্মগত কারণে পুরুষ এবং নারীর প্রয়োজন, চাহিদা, জীবন ধারণ পদ্ধতি, ক্রয় আচরণ প্রভৃতির মধ্যে পার্থক্য দেখা যায়। ফলে মহিলা এবং পুরুষদেরকে আলাদা আলাদা বাজার হিসেবে বিবেচনা করা হয়। যেমন বিভিন্ন খেলনা উৎপাদনকারী কোম্পানিগুলো মেয়ে শিশু এবং ছেলে শিশুদের জন্য ভিন্ন ভিন্ন ধরনের খেলনা উৎপাদন ও বিপণন করে। ঠিক আছে? ছেলে শিশুদের জন্য একরকম খেলনা উৎপাদন ও বিক্রি করে, আবার মেয়ে শিশুদের জন্য আরেক রকম খেলনা উৎপাদন ও বিক্রি করে। এরপরে বলেছে পরিবারের আয়তন। পরিবারের আয়তনের ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়, কারণ সদস্য সংখ্যার ভিত্তিতে খাদ্যের অভ্যাস, পোশাক পরিচ্ছদ ভিন্ন হয়। যেমন ছোট পরিবারের সদস্যরা যে ধরনের জীবন যাপন করে অপেক্ষাকৃত বড় পরিবারের সদস্যরা সেরূপ জীবনযাপন করে না। এর পরেরটি বলেছে পরিবারের জীবনচক্র। পরিবারের সদস্যদের জীবনচক্রের ভিত্তিতে বাজারকে বিভিন্নভাবে ভাগ করা হয়। যেমন যুবক বয়সী অবিবাহিত, যুবক বয়সী বিবাহিত, বিবাহিত হলেও সন্তান নেই, বিবাহিত ও সন্তান আছে, বিবাহিত বয়স্ক, সন্তানের বয়স 18 বছরের উপরে। যাদের সন্তানের বয়স 18 বছরের উপরে তাদেরকে ধরা হচ্ছে বিবাহিত বয়স্ক। বয়স্ক কিন্তু একাকী ইত্যাদির ভিত্তিতে পণ্য বাজারকে বিভক্ত করা হয়। এরপরে বলেছে আয় বা ইনকাম। আয় ক্রেতাদের ক্রয় আচরণকে ব্যাপকভাবে প্রভাবিত করে। সাধারণত উচ্চ আয়ের লোকেরা পণ্য বা সেবা ক্রয়ে পণ্যের মান এবং নিম্ন আয়ের লোকেরা পণ্যের মূল্য ও পরিমাণকে বিবেচনা করে। ঠিক আছে? যাদের ইনকাম অনেক বেশি তারা পণ্য বা সেবা ক্রয়ের সময় পণ্যের মানকে গুরুত্ব দেয়, আর যাদের ইনকাম কম তারা পণ্য ক্রয়ের সময় পণ্যের মূল্য এবং পরিমাণকে গুরুত্ব দেয়। এই জন্য আয়ের ভিত্তিতে বাজারকে বিভক্তকরণ করা হয়। যেমন 10,000 টাকার নিচে 10,000 থেকে 20,000,
20,000 থেকে 30,000, 30,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ বা 1 লাখের উপরে। বাটা লিমিটেড কোম্পানি সাধারণত 200 টাকা থেকে 10,000 টাকা মূল্যমানের জুতা বাজারজাত করে থাকে। ঠিক আছে, অর্থাৎ ওরা বাজারকে আয়ের ভিত্তিতে বিভক্ত করে। 200 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত জুতা বিপণন করে থাকে বাটা কোম্পানি। এরপরে দেখো পেশা। পেশার ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন কামার, কুমার, জেলে, চাষি, চাকুরিজীবী ইত্যাদি। পেশার পার্থক্যের কারণে আয় ও ভোগ অভ্যাস ভিন্ন হয়, যেমন পেশাগত কারণে উকিলরা কালো গাউন পরে এবং ডাক্তাররা পরে সাদা অ্যাপ্রন। দেখো পেশাগত কারণে পণ্যের চাহিদা এবং ভোগে পার্থক্য দেখা দিচ্ছে। এরপরটি বলেছে শিক্ষা। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাজারকে বিভক্ত করা যায়। একজন শিক্ষিত ব্যক্তির ইংরেজি দৈনিক সংবাদপত্রের প্রয়োজন থাকলেও অশিক্ষিত ব্যক্তির কাছে এর প্রয়োজন নেই। ঠিক আছে, শিক্ষিত ব্যক্তি ইংরেজি পত্রিকার গুরুত্ব অনুভব করে, যেটা একজন অশিক্ষিত ব্যক্তির কাছে ইংরেজি পত্রিকার কোনো গুরুত্ব নেই। যেমন শিক্ষিত জনগোষ্ঠীর রুচি, চাহিদা, ফ্যাশন যে ধরনের, অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত মানুষের রুচি, চাহিদা, ফ্যাশন সেই ধরনের হয় না। এরপরটি বলেছে ধর্ম। ধর্মের ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়, যেমন মুসলিম ও হিন্দুদের ভোগ অভ্যাস ভিন্ন। মুসলমানরা যে ধরনের খাবার খায় বা পোশাক পরিধান করে, অন্য ধর্মের লোকেরা তা থেকে কিছুটা হলেও ভিন্ন ধরনের খাবার খায় বা পোশাক পরিধান করে। এরপর এটি বলেছে বর্ণ। ইংরেজিতে বলা হয় রেস। বর্ণের ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়, যেমন মুসলমানদেরকে শিয়া ও সুন্নি এই দুই ভাগে ভাগ করা হয়। ঠিক একইভাবে হিন্দুদের মধ্যে বহুবর্ণ প্রথা প্রচলিত থাকায় তাদের জীবন প্রণালী ভিন্ন হয়। এরপরটি বলেছে প্রজন্ম। ইংরেজিতে বলা হয় জেনারেশন। প্রজন্মের ভিত্তিতেও বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন যুক্তরাষ্ট্রের জনগণকে প্রজন্মের ভিত্তিতে বেবি বুমার্স, প্রজন্ম এক্স, মিলেনিয়াল ইত্যাদি শ্রেণীতে ভাগ করা হয় এবং এদের ভোগ প্রবণতা ভিন্ন। আচ্ছা, এই সেকেন্ড লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো, অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয়। যুক্তরাষ্ট্রের জনগণকে প্রজন্মের ভিত্তিতে বেবি বুমার্স, প্রজন্ম এক্স, মিলেনিয়াল এই 3টা শ্রেণীতে ভাগ করা হয়। এরপরে বলেছে জাতীয়তা। জাতীয়তার ভিত্তিতেও বাজারকে ভাগ করা যায়, যেমন বাংলাদেশি, ভারতীয়, আমেরিকান, ব্রিটিশ, জার্মান ইত্যাদি। এই দেশগুলোর অধিবাসীদের ভোগ আচরণ ভিন্ন, যা বিপণনকে প্রভাবিত করে। ঠিক আছে, আজকে আমরা এই দুটো ভিত্তি পড়বো। ভোক্তা বাজারের ভিত্তি 4 প্রকার ছিল, তার মধ্যে আমরা আজকে প্রথম দুটো পড়েছি, ভৌগোলিক বিভক্তিকরণ, আর একটু হচ্ছে জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ। এগুলো একটু ভালোভাবে পড়বে, এখান থেকে অনুধাবনের প্রশ্ন হয়, জ্ঞানমূলক কোশ্চেনও হতে পারে, আবার প্রয়োগের কোশ্চেনও হতে পারে। আচ্ছা, তোমাদের বইতে দেখো তো অনুধাবনের প্রশ্ন আছে কিনা। জনমিতিক বিভক্তিকরণ বা জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ বলতে কি বোঝায়? মেয়েরা শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। পেয়েছো? জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়, এই প্রশ্নটা আছে কিনা একটু দেখো।
নো ম্যাম। না ম্যাম। আচ্ছা, এই প্রশ্নটা লিখে রাখো, হতে পারে। আনসার রেডি করে শিখবা। জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ বলতে কি বোঝায়? পারবা না নিজেরা? প্রথম প্রথমে কোশ্চেনটা একটু আরেকবার বলা যাবে? জনসংখ্যা ভিত্তিক অথবা জনমিতিক বিভক্তিকরণ বলতে কি বোঝায়? জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ বলতে কি বোঝায়? ঠিক আছে, এই কোশ্চেনের আনসারটা শিখবা। আর তোমাদের বইতে আরেকটা কোশ্চেন আছে, দেখো এটা একটু দাগাবা। সেটা হচ্ছে আমার বইতে 8 নম্বর কোশ্চেন দেখাচ্ছে, কেন বাজার বিভক্তিকরণ করা হয় ব্যাখ্যা করো। কেন বাজার বিভক্তিকরণ করা হয় ব্যাখ্যা করো। জি ম্যাম, পেয়েছি। কত নাম্বার? 16। 16। আচ্ছা, আজকে আমরা কি পড়েছি বলো তো? কি পড়েছি আজকে? কি পড়েছি একজন বলো, নওশিন বলো, দ্রুত বলো। একটু বাজার বিভক্তিকরণের ধারণা আর হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি। হ্যাঁ, ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার, কি কি? ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যা ভিত্তি বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ আর আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। এই 4টাই কি পড়েছি আমরা? না ম্যাম, কয়টা পড়েছি? 2টা করেছি। কি কি? ভৌগোলিক বিভক্তিকরণ আর জনসংখ্যা বিভক্তিকরণ। এগুলো হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, ঠিক আছে। ভৌগোলিক বিভক্তিকরণ, আরেকটি হচ্ছে জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ। আচ্ছা, তোমাদের বইয়ের 10 নম্বর কোশ্চেন, রিমিক্স একটি মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সৃজনশীল প্রশ্ন, দেখো মিলে কিনা। পেয়েছো? জি ম্যাম। জি ম্যাম। প্রশ্নের নাম্বার ঠিক আছে? 10 নাম্বার। জি ম্যাম। আচ্ছা, একজন আমাকে উদ্দীপক একটু পড়ে শোনাও। কে শোনাবে? ম্যাম আমি শুনাই। আচ্ছা, রিমিক্স একটি মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পুরুষদের জন্য সুপার স্মার্ট V1 সম্মিলিত সেট, নারীদের জন্য গ্যালাক্সি সফট V2 টাচ স্ক্রিন সেট, নিম্নমানের আর নারী পুরুষদের জন্য কমন V5 সেট প্রস্তুত করে। কোম্পানি অল্প সময়ে সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। বর্তমানে ভোক্তারা এই কোম্পানি পণ্য ব্যবহার খুবই সন্তুষ্ট। পণ্য ব্যবহার করে খুবই সন্তুষ্ট। উদ্দীপকটা সবাই বুঝতে পেরেছো? রিমিক্স একটি মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পুরুষদের জন্য সুপার স্মার্ট V1 সম্বলিত সেট, নারীদের জন্য গ্যালাক্সি সফট V2 টাচ স্ক্রিন সেট ও নিম্ন আয়ের নারী ও পুরুষের জন্য কমন V5 সেট প্রস্তুত করে। কোম্পানি অল্প সময়ে সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
বর্তমানে ভোক্তারা এই কোম্পানির পণ্য ব্যবহার করে খুবই সন্তুষ্ট। গ নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি, যেটা বলেছে যে রিমিক্স কোম্পানি কোন ধরনের বাজার বিভক্তিকরণ করেছে? বলো। ম্যাম, জনসংখ্যা ভিত্তিক বোধহয় বা জনমিতিকরণ বিভক্তিকরণ। ভেরি গুড। কিভাবে বুঝলাম? নারী পুরুষের করেছেন, নিম্ন আয় মানুষদের জন্য বিভক্তিকরণ করেছে। তাহলে আমরা আনসার মানে কিভাবে ম্যাম- লিখবো? আনসার কিভাবে লিখবো? যে জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ, ঠিক আছে। তাহলে জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায় সেটা আমরা লিখবো, ঠিক আছে। লিখার পরে উদ্দীপকের সাথে আমরা মিলাবো। উদ্দীপকের জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণের অনেকগুলো বিবেচ্য বিষয় ছিল, তার মধ্যে কোম্পানি কোনটা কোনটা ব্যবহার করেছে? এবং লিঙ্গ এবং আয়। ভেরি গুড। লিঙ্গ এবং আয় এই দুটো বিষয়কে তারা বিবেচনা করেছে, যেহেতু তারা নারী পুরুষদের জন্য আলাদা আলাদা সেট উৎপাদন ও বিক্রি করছে, তার মানে তারা লিঙ্গ বিষয়টি বা চলকটি বিবেচনা করেছে। আরেকটি হচ্ছে যে তারা আয়কেও বিবেচনা করেছে, তাই না? দেখো একদম লাস্ট কমন V5 সেট যেটা প্রস্তুত করেছে সেটা বলেছে নিম্ন আয়ের নারী পুরুষ উভয়ের জন্য, অর্থাৎ তারা আয় এই চলকটিকেও বিবেচনা করেছে। কাজে আমরা বলতে পারি যে উদ্দীপকে রিমিক্স কোম্পানি জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ করেছে। আচ্ছা, আরেকটি বলেছে, আচ্ছা সময় তো নাই। সৃজনশীল প্রশ্ন 12 নাম্বার। দেখো জনাব মারুফা, আমি খুব দ্রুত শেষ করব, সবাই কি পেয়েছো? জি ম্যাম। জনাব মারুফা উন্নত মানের সুতা ক্রয় করে জামদানি শাড়ি তৈরি করেন। বয়স অনুযায়ী মানসম্মত শাড়ি তৈরি করার জন্য চারদিকে তার ব্যাপক সুনাম সৃষ্টি হয়েছে। বয়স অনুযায়ী মানসম্মত শাড়ি তৈরি করে, ঠিক আছে। তিনি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে দেশে জামদানি শাড়ি তৈরির মাধ্যমে মধ্যম আয়ের মানুষের কল্যাণে নিয়োজিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এখন গ নাম্বার প্রশ্নে বলেছে উল্লেখিত উদ্দীপকে জনাব মারুফা বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছেন? বলো কি হবে আনসার? জামদানি শাড়ি তৈরির ক্ষেত্রে সে বয়স বিবেচনা করেছে, তাহলে বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছে? ভোক্তা বাজার ম্যাম। ভোক্তা বাজার ম্যাম জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক। হ্যাঁ, এইটাই আনসার হবে, যে উদ্দীপকে জনাব মারুফা বাজার বিভক্তিকরণে জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তি করেছেন, আর জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণের বয়স এই চলকটি তিনি ব্যবহার করেছেন, ঠিক আছে।